দর্শক সবাইকে স্বাগত জানাই সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কবি ও অনুবাদক শামস আল মমিন। মমিন ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে আনার জন্য। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে প্রবাসে বাস করছেন, প্রায় 40 বছর আপনি আমেরিকায় বাস করছেন। কেমন প্রবাস জীবন কেমন লাগছে? এখন তো আসলে আমার মধ্যে সত্যি কথা বলতে কি যে আর 2 সপ্তাহ পরে আমার 40 বছর পূর্ণ হবে। আচ্ছা, তো এতদিন যখন একটা জায়গায় আছি নিশ্চয়ই কিছুটা তো পছন্দের ব্যাপার আছেই। হ্যাঁ, একেবারে অপছন্দ হলে অন্তত এতদিন থাকতাম না। তো এখন ওখানে জীবনটা খুব স্বাভাবিক হয়ে গেছে আমার কাছে আর কি। বরঞ্চ ঢাকায় আসলে কিংবা বাংলাদেশে এমনকি আমার নিজের পরিবারের সাথেও অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় আর কি। যে এখন তো আর কিছু বলতে পারি না, তো ভালোই লাগে। ওখানে একটা আমরা শিল্প সাহিত্যের একটা জগৎ তৈরি করছি, সেটা অনেকখানি সাহায্য করে আমাদের ওখানে থাকার জন্য। মানে একটা মনের খোরাকের ব্যাপার আছে, সেই খোরাকটা আমরা ওখানে পূরণ করতে পারছি এখন। একেবারে যে 100% সব কিছু আমার মতো করে হচ্ছে তা না, কিন্তু হচ্ছে। আচ্ছা, মন ভাই, আপনি 1982 সাল থেকে আমেরিকায় আছেন এবং তারপরে আপনি সেখানে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর শিক্ষা নিয়েছেন এবং শিক্ষাশাস্ত্রের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এখন এই মুহূর্তে আপনি শিক্ষকতা পেশায় আছেন। সেই পেশা জীবন নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। আমি সত্য কথা বলতে কি যে একেবারে যে ডিটারমিন ছিলাম তা না যে আমি শিক্ষক হব, তবে আমি ইংরেজি সাহিত্য পড়বো এইটা আমার একটা মানে জেদের মতো ছিল আর কি। সেই সূত্রেই আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি। ইংরেজি সাহিত্য পড়ে ওখানে কি চাকরি পাওয়া যায়, বাংলাদেশে কি চাকরি পাওয়া যায়, এগুলো আমি কোনো কিছু চিন্তা করিনি। পড়াশোনা শেষ করার পরে তখন যা হয় স্বাভাবিকভাবে আমরা অড জব করতাম আর কি। রেস্টুরেন্টে কাজ করছি, আমি ট্যাক্সিও চালাইছি কিছুদিন। তো হঠাৎ একদিন আমার এক বন্ধু এসে বলল যে এই চলো, ওই টিচার নিতেছে নিউ ইয়র্ক সিটিতে, চলো দেখি ইয়া করা যায় কিনা, কিছু করা যায়। ওখানে আবার নিয়মকানুন অন্যরকম, পরীক্ষা দিতে হয় টিচার হওয়ার জন্য। তো পরীক্ষাগুলো দিলাম আস্তে আস্তে। আমরা অনেকগুলো পরীক্ষা দিতে হয়, 4টা পরীক্ষা, এবং ভীষণ লম্বা পরীক্ষা, একটা পরীক্ষা 4 ঘন্টা করে। তো যা হোক টিকলাম, টিকে এই শুরু করলাম শিক্ষকতা। তো ওইটাই যে চালিয়ে যাব এরকম কোনো সিদ্ধান্তও ছিল না। তো করার পরে 2 বছর আসলে হচ্ছে কি অনেক দিন অড জব করতে করতে মানে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। বেশি অসময়ে একটা চাকরি, 5টার সময় যাই, রাত 2টোর সময় বাসায় আসি। এটা জীবনটা স্বাভাবিক না একবার। হ্যাঁ, তো তখন যখন একটা অফিসে যাওয়ার চাকরি পেলাম মানে শিক্ষকতা, তো প্রথম প্রথম ওখানে শিক্ষকতা করাটা একটু কঠিন। মানে যেহেতু আপনারা সবাই যেমন ধরে নিবেন, আমরাও অ্যাডাল্ট লোকদের সঙ্গে কথা বলি সবসময়। অ্যাডাল্ট লোকদের সঙ্গে কথা বলা অনেক সোজা, কারণ ওখানে মারপ্যাচ নাই। আপনি যা বলছেন আপনি ঠিকমতো বুঝাতে না পারলেও ওরা বুঝে নেয়, চেষ্টা করে, এবং আপনার কোনো রকম প্রেজেন্টেশনে ভুল হলেও সেটা কিছু বলে না। কিন্তু ছোট বাচ্চারা সমস্যা কি যে ওরা ওদের মতো করেই আপনাকে কথা বলতে হবে, তা না হলে ওরা কিন্তু আপনাকে বলে দিবে মুখের উপরে। এখানকার মতো এত শান্ত না ছেলেগুলো, ওইভাবে ওরা ট্রেন, ওদের কালচারটাই ওইরকম। তো ওইখানে একটা ইংরেজি জানার মধ্যে একটা লেভেল থাকতে হবে, সেই পর্যন্ত না গেলে শুধু রিটেন ইংলিশ জানলে হবে না। স্পোকেন যেটা বাজারে চলে, যেমন আমরা পুরন ঢাকায় যা কি বলে রিক্সা যাইবা, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কেউ এটা শেখে না যে এইভাবে কথা বলবে। কিন্তু আমরা যখন, এটা হচ্ছে কি স্পোকেন ওয়ার্ডের মধ্যে পড়ে এই জিনিসগুলো, যে মানুষ কথা বলার সময় চলতি যে ভাষাটা চলে ওইভাবেই বলে সাধারণত। তো ওইরকম বাচ্চাদের সাথে কথা বলতে বলতে, যাই হোক, আমি ওখানে পড়াশোনাটা যেহেতু করছি ওইটা কিছু কিছু জিনিস আমি শিখছিলাম। তো এক সময় আস্তে আস্তে ভালো লাগাও শুরু হলো আর কি। আমরা তো সাধারণত বাঙালিরা যারা আছে ওরা তো ব্রিটিশ ইংলিশ দিয়ে মানে ইংরেজি চর্চাটা শুরু হয়, কিন্তু ব্রিটিশের সঙ্গে তো মার্কিন ইংলিশের একটা আমি একটু বলি, খুব ভালো জিনিস আপনি
উত্থাপন করেছেন যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ মূলত তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যেমন কিছু অ্যাকসেন্টের সমস্যা মানে ব্যাপার আছে। ওগুলা কোনো ফ্যাক্টর না। যেমন যেই লোকটাই ঢাকাতে আসে, ঢাকার নিজস্ব একটা ভাষা আছে না? এটা কিন্তু রংপুরের ভাষা না, চিটাগাংয়ের ভাষা না, বরিশালের ভাষা না, ঢাকার একটা স্থানীয় চলমান ভাষা আছে। এইটা ভাষা কি খুব কঠিন হয়ে দাঁড়ায় কারোর জন্য, যে এটা পাচ্ছি না, রিক্সাকে কিভাবে বলবো আমি, এই রিক্সা যাইবা নাকি, এটা তো বাংলা না। জিনিসটা কিন্তু কিছুটা ওই রকমই। বাংলাদেশে অনেকে বলে, আমাকেও বলছে যে ব্রিটিশ ইংলিশ তো আলাদা। কিছুই আলাদা না। যে ব্রিটিশ ইংলিশ জানে সে ওখানে যায়, মানে তার কোনো সমস্যা হবে না। 99.9.99 পর্যন্ত সে পারফেক্ট থাকবে। কথাটা হচ্ছে ভাষাটা জানা। ভাষাটা যদি জানে, ইংরেজি ভাষাটা, তাহলে সেটা ব্রিটিশ আর আমেরিকান। কিছু বানানে হেরফের আছে, কিছু প্রচলিত শব্দে যেমন আছে। তো এখানে যেমন বলে না, আমি একটা উদাহরণ দিতেছি যে আমাকে একটা লিফট দিবা। লিফট দিবা মানে কি, যে গাড়িতে করে কোথাও পৌঁছায় দিবা। ওখানে লিফট শব্দটা বলে না, বলে রাইড দিবা, আমাকে একটা রাইড দিবা নাকি। তো এইরকম বেসিক কিছু জিনিসে পার্থক্য আছে ওখানে। এই যে এখানে যেমন লিফট বলে, ওরা বলে এলিভেটর। তো এগুলা তো খুব কঠিন না, 2-4 দিন থাকলে এটা এমনিতেই শেখা হয়ে যায় পরিবেশগতভাবে। এটার জন্য ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশে মানে ডিস্টিংগুইশ করার কোনো কারণ নেই। ভাষাটা জানলে দুটো ভাষাই স্বাচ্ছন্দ্যেই সে চালায় দিতে পারবে। মানে আরেকটা এখানে সম্পর্ক প্রশ্ন যদি করি, আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং শিক্ষকতাও করছেন ইংরেজিতে, কিন্তু লিখছেন বাংলায়। আপনার একটা সম্পাদনা সাপ্তাহিক ছিল, এটা ছিল সাপ্তাহিক দিগন্ত। আপনি এটা শুরু করেছিলেন আমেরিকায়, বাংলায় প্রথম সাপ্তাহিক 1985 থেকে 87 সাল পর্যন্ত আপনি লিখেছেন। আমি যতটুকু জানি আপনি এরকম শিল্প সাহিত্যের সংস্কৃতি বিষয়ক একটা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আপনি যদি ওই সময়টা যদি বলেন যে কিভাবে আপনি এই সাপ্তাহিকের পরিকল্পনা আসলো। সাপ্তাহিকের এটা আসলে পরিকল্পনা ছিল আমার এক বন্ধুর। অ্যাকচুয়ালি আমি অন্য স্টেটে তখন থাকি, ওহাইও স্টেটে। আর আমার একগুচ্ছ বন্ধু, ওরা নিউ ইয়র্কে গেল। অল্প দিনের মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে গেল ওহাইওতে, আমিও নিউ ইয়র্কে আসলাম। তো ও ছিল হচ্ছে এখানে বুয়েটে পড়তো, বুয়েটের কালচারাল সেক্রেটারি ছিল সে। তো ম্যাগাজিন ট্যাগাজিন বের করা তার একটা অভ্যাস ছিল। তো সে এখন বসে বলতেছে যে আমরা একটা পত্রিকা বের করি, চলো সবাই মিলে, ওখানে বন্ধু বান্ধব যে কয়জন আছি আমরা। তো যাই হোক, ইভেনচুয়ালি আমরা ডিসিশন নিলাম যে পত্রিকা বের হবে। প্রথম সংখ্যাটা বের হয় 10ই জানুয়ারি 1985 সালে, প্রথম সংখ্যা। আর এটা আমরা ঘোষণা দিয়ে বন্ধ করে দিই 87-এর সম্ভবত মে কিংবা জুনের দিকে। ঘোষণা দিয়ে বন্ধ করি। তখন আমরা সবাই প্রফেশনাল জব মানে পাইছি। ওরা সবাই ভালো ছাত্র ছিল, যারা আমাদের গ্রুপের মধ্যে ছিল সবাই বোর্ডে স্ট্যান্ড করা ভালো ছাত্র ছিল। তো সবাই মিলে কাজ শুরু করলাম। তো প্রফেশনাল চাকরি যখন পেলাম, আমি যখন টিচার হলাম, তো টিচারের দেখি অনেক কাজ, হোমওয়ার্ক চেক করো। এখানে তো মোটামুটি আমাদের টিচারকে কোনোদিন তো দেখিনি ওরা লেসন প্ল্যান কিছু লিখে নিয়ে আসে। এখন আমি কি বলতে পারবো না যে এখন টিচারদের কীভাবে যায় ক্লাসে। আমাদের কিন্তু লেসন প্ল্যান করতে হয় যে আমি কি পড়াবো একটা পিরিয়ডে, ওটা মোটামুটি 2 পৃষ্ঠার মতো লিখে নিয়ে যেতে হয়। এবং টাইমটা খুব ফ্যাক্টর, ওটা হলো টাইম ম্যানেজমেন্ট। যে আমার বস আসে, যদি ধরা যাক, আমি উদাহরণস্বরূপ বলতেছি যে সকাল 11টায় আমার ক্লাসটা শুরু হলো, উনি যদি 11:30টার সময় আসে, 11:30টার সময় ক্লাসে ঢুকে উনি দেখেই কিন্তু বুঝতে পারবে যে আমি ফলো করছি কিনা লেসনটা দেখতে চাবে। দিলে ও বুঝতে পারবে যে আমি লেসনটা ফলো করে পড়াচ্ছি কিনা, বা আদৌ আমার লেসন প্ল্যানটা আছে কিনা। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি একদম থাকতে হবে। ওই কিংবা 11:15-র মধ্যে যদি আসে, তখনকার যে পড়াশোনা যেটা মানে টিচিংয়ের যে স্টেজে থাকা উচিত, উনি দেখলেই বুঝতে পারবে। আমি দেখলেও নিজেই বুঝতে পারি। আমি শিক্ষকতার মধ্যেও আবার আমি প্রায় 7 বছর ফুল টাইম টিচারের মেন্টর ছিলাম। যার অর্থ হচ্ছে যে নতুন টিচার যারা আসতো ওদেরকে আমি ট্রেনিং দিতাম।
হ্যাঁ, তো ওইটাও খুব চ্যালেঞ্জিং একটা চাকরি ছিল আমার জন্য। হুম, বাংলাদেশ থেকে গেছি ওখানে আমেরিকানদের, আমি টিচারের ট্রেনিং দিতেছি, এটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল জিনিসটা। এবং এই যে একটা ইংলিশ বলয়ে থেকে বাংলার চর্চা করা, এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? এটা তো খুবই যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর একটা আপনাকে একটু রিভার্স করে বলে, আমি যখন ঢাকায় থাকতাম এখানে, তখন কিন্তু আমি আবার ইংরেজিতে লিখতাম। ও আচ্ছা আমি আচ্ছা। এই অবজারভারে ইয়াং অবজারভার নামে একটা পাতা আছে, হুম হুম। ওই পাতাটায় লিখতাম। তখন থমাস অ্যাঞ্জেল নামে একজন ব্রিটিশ ভদ্রলোক ওই পাতাটা দেখতেন, তো ওনার হাত দিয়ে আমার বেশ কিছু লেখা ছাপা হয়। তো ওগুলা যে আমি কোনো লেখক হবো সেই জন্য লিখছে তা না। হুম, ওটা একটা মনের উচ্ছ্বাস থেকে লিখছি। আমি তখন কেবল ইন্টারমিডিয়েট পাস করছি, বসা ছিলাম, লিখছি কিছু আর কি। ওখানে যখন আমি লেখাপড়া যখন শেষ হলো, তখন একদিন আহ, আপনি চিনবেন নিশ্চয়ই, আপনি নিজেও যখন লেখালেখি করেন, অরুণাভ সরকার, কবি অরুণাভ হ্যাঁ সরকার চিনি। আমেরিকাতে গেল। তখন আমার সঙ্গে আমি কিন্তু ওই কবিতার ব্যাপারে বিশেষ করে খবরাখবরটা আমার কাছে সবসময় থাকতো, ওইটাই আমার আলাদা একটা ইন্টারেস্ট ছিল। সেই হিসাবে আমি অরুণাভ দাকে চিনতাম, এবং যারা লেখালেখি করতো সেই সময় সবাইকে যে চিনতাম। তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু কে কী লিখছে না লিখছে এগুলো আমি জানতাম। তো উনি আমার বাসায় আসলো একদিন, উনি একটা সেমিনার গেছিল ওখানে। তা আমাকে বলছে যে, মমিন তোমার কবিতা শোনো। তা আমার ওই ডায়েরিতে না 4-5টা কবিতা লেখা ছিল, ওখান থেকে 2টা কবিতা পড়ে শোনালাম ওনাকে। তো উনি আমাকে প্রথমবারের মতো কিন্তু অ্যাকচুয়ালি কি বললো যে, মমিন কবিতাটা তুমি চালিয়ে যে তোমাকে দিয়ে হবে। ওইটা মাথার মধ্যে রয়ে গেছে। কিন্তু তারও প্রায় আমার মনে হয় যে 6-7 মাস পরে পত্রিকাটা বের করলাম যখন, দিগন্ত, তখন অন্যর কাছে কবিতা চাই, কবিতা ছাপানোর জন্য। আমি তো ওখানে শহীদ কাদরির লেখা ছাপাইছি, সুরায় খানমের লেখা ছাপাইছি, ওরা অন্য জায়গায় থাকতো। হুম। সুরায় খানম অ্যারিজোনাতে থাকতো, আর শহীদ কাদরি বস্টনে থাকতো। আমার নিজের গুন্দার লেখাও আমি অনেক ছাপছি, ফরাদ মাজারের লেখা ছাপছি। তো ওই যে আস্তে 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 কেমন যেন একটা কবিতার দিকে ঝোঁকটা ইয়া হলো। আর আমি ইকোনমিক্যালি আস্তে আস্তে একটু সলভেন্টের দিকে যাচ্ছি। আগে রেস্টুরেন্টে কাজ করতাম, এখন শিক্ষকতা করি, একটু ভালো জামা কাপড় পরে কাজে যাইতে পারি। তো আস্তে আস্তে মানসিকভাবেও একটা পরিবর্তন আসতেছে। আমি ক্লাসে ইংরেজি যখন পড়াতাম, গল্প কবিতা পড়াতে পড়াতে একদিন কবির একটা কবিতা খুব ভালো লাগলো। ওই কবিতাটা আমি বাংলায় অনুবাদ করি, কবিতাটার নাম ছিল মা। তো এটা আমার কাছে মনে হলো কি যে এই কবিতাটা, মায়ের ফিলিংসটা সব দেশে সব মানুষের একই রকম প্রায়। হ্যাঁ, তো কবিতাটা আমি নিজেই বাংলায় অনুবাদ করে আমার কাছে ভালো লাগলো, কেমন যেন একটু ভালো লাগা হলো যে কবিতাটা তো ভালোই, এটা তো আরো কিছু কবিতা ওরকম করে ফেললাম অনুবাদ। করে একদিন ঢাকাতেও পাঠাই দিলাম ছাপানোর জন্য, ছাপলো ওরা, সঙ্গে সঙ্গেই ছাপলো। এই একটা শুরু হলো এরকম। আমি যে খুব একেবারে সিদ্ধান্ত নিয়ে লেখক কবি হব ওই জন্য লিখতেছি সেরকম না, এই যে শুরু হয়ে গেল না এরকম, এটা আস্তে আস্তে একটু বাড়লো। এবং 1990 সালে এসে আপনি আকারিকার বলে একটা সাহিত্য পত্রিকার এটা সম্পাদনা। 97-এ বের হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা 97-এ। তার আগে আমি ওই 95-এ আবার একটা বই বের হয়ে গেলাম। প্রথম বইটা 95-এ বের হয়, আচ্ছা কবিতার বইটা। 97-এ ওই পত্রিকাটা বের হলো আকারিকার। আচ্ছা। আচ্ছা, ওটাও তো ওখান থেকে আপনি হ্যাঁ হ্যাঁ, ওখান করলেন থেকেই আর কি। আচ্ছা মইন ভাই, আমরা এই মুহূর্তে আপনার একটা কবিতা শুনতে চাই। আপনার একটা ভালো লাগে যে কোনো একটা কবিতা আমাদেরকে শোনা, আমাদের দর্শকদের। অবশ্যই অবশ্যই। এই কবিতাটা সম্প্রতি লেখা আর কি, তো একটু আঞ্চলিক ভাবেই আছে। আমার দেশের বাড়ি উত্তরবঙ্গের দিকে, ওইখানে কিছুটা। তো দেখা যাক কিরকম লাগে আপনাদের। আচ্ছা, কবিতা পড়ছি, শিরোনাম আমি কি সুখে আছি। জন্মাইছি গ্রামে, সন্ধ্যা হইলেই চারিদিক আন্ধার দেখিতাম। যাহারা গ্রামগঞ্জ আর নদীকুল জাগাইয়া রাখিত, মানে পাখি সব, এত সব কিচির মিচির
সূর্যাস্তের সাথে কোথায় হারায় কোনোদিন ভাবনায় আসে নাই। পাশের বাড়ি থেকে রেডিওর গান ভেসে আসে, কি মধুর তার সুর। মনে মনে ভাবিতাম, আহা, তাহারা কি সুখে আছে। আমাদের রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, আমাদের ঘোড়া ছিল না, গাড়িও ছিল না। মাঝে মাঝে কাছের শহর রংপুরে যাইতাম। মুই গ্রামের মানুষ, তাই ভয়ত থাকুন কি হইতে ফের কি হয়ে যায়। দেখি শহরের মানুষ কি সুন্দর করে কথা কয়, আমার কথাগুলো ওদের মতো সুন্দর হয় না। আমার জামা কাপড়ও কেমন জানি, কি যে সুন্দর সুন্দর মেয়ে মানুষ রিক্সা দিয়া যায়, কি সুন্দর সাজগোজ, কপালের টিপ, ইস কি যে সুন্দর কইরা হাসে ওরা। আমি হাঁটতে হাঁটতে দেখি বড় বড় দোকান আর কত কত জিনিস। ভাবি আসলে দুনিয়ায় মেলা কিছু করবার আছে, দেখবার মতো জিনিসেরও অভাব নাই। মনে হয় যদি এই রকম বড় শহরে আমার বাড়ি হইতো, 2 তলা বাড়ি। বহুদিন আমি স্বপ্নে দেখিয়াছি 2 তলা বাড়ি। তারপর কি হইতে যে কি হয়ে গেল, রংপুর শহর পার হইয়া বড় শহর ঢাকার উপর দিয়ে আসিয়াছি আরো বড় শহরে। ইহার উঁচা উঁচা দালান দেখিতে মাথার টুপি খসিয়া পড়ে। এ শহর আলোয় আলোয় ঝলমল করে, এ শহর ঘুমায় না কখনো। আহা, কত কি যে দেখিয়াছি। তারপর কি সুখে আমিও একদিন বাঁধিলাম ঘর, দেখি সেও বিদ্যুৎ বাতির মতো সারাক্ষণ হাসিতেছে। আমার ঘরে তখন অনেকগুলো রেডিও, রঙিন টেলিভিশন, নতুন টয়োটা গাড়ি, ইটে গাঁথা 3 তলা বাড়ি। আমি কি সুখে আছি? ওপারে তাকায় দেখি ওই সব দৃশ্য আরো সুন্দর। থ্যাংক ইউ। বাহ, চমৎকার, অসাধারণ, খুবই একটা মায়াময় একটা পরিবেশ তৈরি হলো। আমি একটু যদি কবিতার বইগুলো নিয়ে আপনার আলোচনা করি, সেটা হচ্ছিল যে প্রথম কবিতার বই চিতায় ঝুলন্ত জ্যোৎস্না 1995 সালে, এবং তারপর 2001 সালে মনোলগ আমি সেই আদিম পুরুষ 2012, এবং নির্বাচিত কবিতা 2017। মাঝখানে অনেক গ্যাপ দেখছি আমি, মানে 2001 থেকে 2012-তে এসে আপনি দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ করলেন। মধ্যেখানে গ্যাপ হয়ে গেছে। আমার গত বছর 2 আগে যে বইটা, শেষ বইটা বেরোয়, সেটার নাম হচ্ছে অনেক রাত জেগে থাকার পর, তো বেরোছিল। নির্বাচিত তো বললেন আপনি, এবছর হচ্ছে এই বইমেলায় কলকাতা থেকে আমার কবিতা সংগ্রহ নামে একটা বই বেরোচ্ছে। কারা প্রকাশ করেছে এটা? ওইটা নাম হচ্ছে খসড়া খাতা। আচ্ছা আচ্ছা। ওরা নতুন প্রকাশও করা যায়, বছর 3-4 হলো শুরু করছে আর কি। তো এই হলো মোটামুটি আমার 6টা মৌলিক বই আছে, আর একটা সাম্প্রতিক আমেরিকান কবিতা, এটা নিয়ে অনুবাদের কাজ আছে। আমরা অনুবাদের প্রসঙ্গটা আসবো। আপনি 2020 সালে নোবেল জয়ী মার্কিন কবি লুইস গ্লিকের কবিতা বাংলায় প্রথম অনুবাদ করেছেন। তো এই আপনার এই অনুবাদ কাজ নিয়ে একটু যদি বলেন, এবং সাম্প্রতিক আমেরিকান গল্প কবিতা নিয়েও আপনি কাজ করেছেন। জি জি, এইটা আমি মূলত শখে করি, বুঝছেন। আমি যথেষ্ট কবিতা পড়ি, অনেক দেশের কবিতাই পড়ি আমি, হ্যাঁ, শুধু ইংরেজি না, অন্যান্য ভাষার, স্প্যানিশ ভাষা, টার্কিশ ভাষার, ইভেন ইহুদিদের লেখা কবিতা, ওদের কবিতাও পড়ি, প্যালেস্টাইনের কবিতা। তো এই মাঝে মধ্যে যেগুলা ভালো লাগে ওই কবিতাগুলা আমি কিছু অনুবাদ করছি, কিন্তু এটা দিয়ে কোনো বই করব কিংবা এর মধ্যে অন্য কোনো ভাবনা ছিল না। এইরকম করতে করতে হঠাৎ দেখি যে মোটামুটি একটা বই করার মতো অনেক কবিতাই হয়ে গেছে। তা আমি মানুষ হিসাবে একটু এলোমেলো, তো কবিরা তাই হয়, ভাবলাম যে এই কবিতাগুলো যদি গুছিয়ে একটা বই করি তাহলে থেকে যাবে অ্যাটলিস্ট, তা নাহলে আমার কাছ থেকে কোনো না কোনো দিন কোনোভাবে হারাই যাবে, এতে আমি নিশ্চিত ছিলাম। তো ওইভাবেই বইটা করা আসলে। আর
আমি কিন্তু যে বইগুলোতে যে কবিদের নির্বাচন করছি অনুবাদের জন্য, এরা কেউই যেমন গিন্সবার্গ, তারপরে আপনার আর যারা বিখ্যাত কবিতা আছে ওইরকম হুইটম্যান, ওদের কবিতা কিন্তু নেইনি। রবার্ট ফ্রস্ট, যারা মাঝারি গোছের কবিতা ওইখানকার, এবং যাদের নাম ধাম কেউ জানে না, বাংলাদেশে কেউই ওই সমস্ত কবির নামও কেউ শুনেনি। শামসুর রহমান গেছিলেন 95-এ নিউ ইয়র্কে, ওনার সাথে কথা হচ্ছিল, তো উনি জিজ্ঞেস করছিলেন যে কাদের কবিতা অনুবাদ করছেন, যখন কবিদের নাম বললো যে এদের নাম কখনো শুনিনি। তো আমি তাকে বলছিলাম যে আসলে আমার টার্গেটটাই ছিল ওইটা, যেমন বাংলাদেশের কবিতা বলতে আমরা বিদেশিদের কাছে কাদের নাম যায়, যেমন শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, বরজা সৈয়দ হক, তারপর আর কারো নাম কিন্তু বলে না কেউ। তো এদের বাইরেও কিন্তু ভালো কবি আছে, যেমন নির্মলেন্দু গুণ, তারপরে রফিক আজাদ, মহাদেব শাহ, সিকদার আমিনুল হক, এদের নাম কেউ বলে না, কিন্তু এরা তো কবি হিসাবে ভালো ভালো অবশ্যই। তা আমার ধারণাটাও এরকমই ছিল, ওই ভাবনায়। অ্যাকচুয়ালি আমি লুইস গ্লিকের কবিতা যখন অনুবাদ করি তখন উনি তেমন কিছু বিখ্যাত ছিলেন না। হ্যাঁ, কিন্তু নোবেল পেলেন তো বছর দুয়েক আগে। হ্যাঁ, তো তার কবিতা আমি অনুবাদ করি 2003 সাল কিংবা 4-এর দিকে। কিভাবে আবিষ্কার করলেন ওনাকে? আবিষ্কার করা কিছু না, আমি পড়তে পড়তে কবিতা ভালো লাগছে যে ওনার কবিতা তো নেওয়া যায়, তখন করে ফেলি অনুবাদ। এবং 2005 সালে এই প্রথম আলো ঢাকায় তার দুটো কবিতা ছাপায় 2005 সালে মার্চ মাসে। তারপরে ওই পর্যন্তই আছে। তারপরে এখন হঠাৎ করে না, এর মধ্যে উনি অনেক আমেরিকার যতগুলা সাহিত্যের পুরস্কার আছে প্রায় সবগুলা পুরস্কার পায়। তো হঠাৎ করে নোবেল পুরস্কারও পেলেন। তো নোবেল পুরস্কার পাওয়ার পরে আমার হঠাৎ কেমন যেন একটা কিউরিওসিটি হলো, জারি এই তো তখন আমার এক বন্ধু আছে, আপনি চিনবেন, আহমদ মাঝহার, ওকে বললাম যে আরে এই উনার তো এরকম আমি অনেকের কবিতা অনুবাদ করছি যাদের নাম কেউ জানে না, তো যে একজন তো ছক্কা মেরে দিছে, নোবেল পুরস্কার পেয়ে গেল। তো কয় যে আপনার কাছে কপি আছে না যে কবিতাগুলো করছে? মনে আছে তো, বই তো তার কবিতা আছে। কয় যে ওইটা ছবি তুলে আমাকে পাঠায় দেন, আমি ফেসবুকে দিয়ে দিতেছি। তো এই 1 ঘন্টার মধ্যে ফেসবুকে দেওয়া হয়ে গেল। তারপরে একটু মোটামুটি হইচই হলো আর কি, বিশেষ করে ওনার নামটা নিয়ে। তো তারপরে এই তো এইভাবেই আর কি লুইস গ্লিককে নির্বাচন করে। এরকম আমার যে কোনো কিছু ভেবে একেবারে করা তা না, ভালো লাগছে তার কবিতা, আমার কাছে তার কবিতার ভঙ্গিগুলা একটু অন্যরকম লাগছে, ওই জন্যই করা মূলত। এই মুহূর্তে মানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? মানে লেখালেখি? এই যে লেখালেখি, কবিতা লিখি, তার মধ্যে অন্য কিছু করতে ইচ্ছা করলে করি। অন্য গদ্য লেখা হয় না? গদ্য খুব একটা আমি লিখিনি, তবে আমার মেমোয়ার টাইপের কিছু লিখবো আমি, হ্যাঁ, শুরু করব। আর ইচ্ছা আছে এবার ফেরত যেয়ে নিউ ইয়র্কে ফেরত গেলে শুরু করব আর কি গদ্য লেখাটা। আমার আসলে লাইফটা কিন্তু অনেক কিছু ঘটনা আছে, খুব মানে পাঠকরা পড়ে অনেক কিছুটা বিস্ময় যেমন থাকবে, তার মধ্যে রোমাঞ্চও থাকবে, উৎসাহ, পড়তে খারাপ লাগবে না ওদের। যেমন আমার শিক্ষকতা জীবনে অনেক কিছু ঘটনা আছে যেগুলা আপনারা যারা দেশে আছেন তাদের জন্য একটা নতুন জিনিস মনে হবে। আচ্ছা, দীর্ঘ এই যে প্রবাস জীবন, ওখান থেকে আপনি বাংলাদেশকে দেখেন, এবং আমরা যতটুকু জানি যে পরিস্থিতির ভিতরে থাকলে অনেক সময় মানে প্রকৃত চিত্রটা পাওয়া যায় না, যেটা বাইরের থেকে দেখলে অনেক স্পষ্ট দেখা যায়। আমি যদি বলি যে বার্ডস আই লুক, মানে উপর থেকে দেখার যে ব্যাপারটা, আপনি অসম্ভব রকমের রাজনৈতিক সচেতন একজন লেখক, আপনার লেখার মধ্যে কোনো না কোনোভাবে রাজনীতি আছে, এবং একদম সাম্প্রতিক সময়ের রাজনীতিও আছে। আপনি বাংলাদেশকে, যে বাংলাদেশের থেকে আজ থেকে 40 বছর আগে গিয়েছিলেন, এবং এই 2022 সালে এসে সেই বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ ডেফিনেটলি অনেক উন্নতি করছে। একটা ঘটনা বলি যে আমি যখন প্রথম যাই তখন আমি 82-তে গেছি, তো বাংলাদেশ মানেই তখন ওখানে ছিল ওদের কাছে ঝড় বৃষ্টি, অভাব, সাইক্লোন, হারিকেন, এইসব মানে দুর্যোগপ্রবণ একটা জায়গা। কিছুদিন আগে ইয়ে হলো,
একটা টিভি ওই সার্ভে টাইপের করতেছিল, একজন জিজ্ঞেস করছে যে বাংলাদেশ কথা যখন কেউ বলে তোমাকে কি মনে হয় প্রথম তোমার, তো হলো যে ও বাংলাদেশ, দে হ্যাভ লট অফ ইন্ডাস্ট্রিজ দেয়ার। আচ্ছা, তাকে এই যে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা কিরকম হলো দেখেন। তারপর ওখানে কয়েকজনের কথা বলি, আরেকজন বলতেছে যে ও দে মেক লট অফ ক্লোথস, তারা অনেক কাপড় চোপড় বানায়। আরেকজন করতেছে অনেক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশ। এই যে দেখেন ওদের মানসিকতাটা কিভাবে চেঞ্জ হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে বিশেষ করে মেসিস একটা দোকানে যখন প্রথম না একদিন হঠাৎ বাজার করতে করতে দেখি একটা কাপড়ের মধ্যে মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি এখানে অবাক হয়ে গেলাম যে আরে বাংলাদেশের কাপড় এরকম একটা দোকানে বিক্রি হইতেছে, এটা বিরাট ব্যাপার। তো এর মধ্যে যে বিরাট একটা প্রোগ্রেস হয়ে গেছে বাংলাদেশের গার্মেন্টস টার্মেন্টস এগুলা, তখন আর অত ডিটেলস আমার খবরগুলো ছিল না। তো যাই হোক আস্তে আস্তে আমি এখন যখন এখানে দেখি ঢাকায় অনেক বিল্ডিং হয়েছে। এটা তো অবকাঠামোগত যে উন্নয়ন সেটা হয়তো বলছেন, কিন্তু মননশীলতার জায়গাটা কি সেই না, উৎকর্ষ মননশীলতার কি জায়গায় তো হয়েছে? ডেমোশন হয়েছে, ওই বিল্ডিং টিল্ডিং এর দিকে হচ্ছে প্রমোশন, Promotion। এই সাইডগুলো হচ্ছে ডেমোশন। হ্যাঁ, এখন আগে যেমন একটা লোককে বিশ্বাস করতো, এখন কেউ কাউকে বিশ্বাস করে না। আর ছোটোখাটো অনেক জিনিস আছে প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে আর কিছুটা দুর্নীতির ব্যাপার তো আছেই সব জায়গাতেই। হ্যাঁ, সব তা আগেও ছিল দুর্নীতি, এখন একটু বেশি হয়েছে আমার মনে হয়। আমি এসে তো অফিসে তেমন কোনো কাজ থাকে না আমার যেহেতু, কিন্তু লোকমুখে শুনি যে অনেক রকম ঝামেলা হয় অফিসে গেলে। বিশেষ করে সরকারি অফিসগুলোতে এইগুলো হ্যাঁ, বেশি হয়। আমরা যারা ভুক্তভোগী আর কি, তাদের জায়গা থেকে বলতে পারি আর কি। কারণ যেহেতু ওই যে বললাম যে অফিসে কোনো কাজে আমাকে যেতে হয় না, হুম। এই জন্য আমি এসে মোটামুটি ঘুরেই বেড়াই। আর এই এবং কবিদের, ঢাকার যানজটটা তো খুব হ্যাঁ, ভয়ঙ্কর পীড়া দেয়। এইটা একটা পানিশিং জিনিস। আমি থাকি অনেক দূরে, উত্তরায় থাকি। আমি দিনের একটা মানে কর্মক্ষম সময় 4টা ঘন্টা আমি ট্যাক্সিতে বসে থাকি। এই যে আপনাদের এখানে আসলাম 2 ঘন্টা লাগলো, আজকে একটু ভালো ছিল তাও। তো মেলায় যেতে তো 2 ঘন্টা লাগে, আসার সময় 2 ঘন্টা লাগে, 4 ঘন্টা দিনে। যে কর্মক্ষম 4টা ঘন্টা আমার জীবন থেকে এমনি এমনি চলে যায় টেনশন। একদমই। হ্যাঁ, এটা আশা করছি, দেখছি যে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, আশা করি এগুলা আমাদের জনজীবনে অনেক ভালো কিছু প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস। মানে এখন যেভাবে ট্রাফিক, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। তা আমি খুব আশাবাদী মেট্রো রেল নিয়ে। হ্যাঁ, এবং বাংলাদেশের চিত্র নিয়েও আপনি আশাবাদী, মানে হ্যাঁ, ওভারঅল হ্যাঁ, আমি রাজনৈতিক সামাজিক আমি খুব প্রেক্ষাপটে। আশাবাদী এখন এই জন্য যে বিশেষ করে বাংলাদেশের যে একটা ইমেজ তৈরি হয়েছে বিদেশে। আমরা যেমন ধরেন আমি নিউ ইয়র্ক সিটিতে আমি চাকরি করছি, তো ওখানে আমি দ্বিতীয় বাঙালি টিচার ছিলাম। এবং আমি প্রথম বাঙালি যে আমেরিকান কোনো টিচারকে ট্রেনিং দিতেছি। অনেক কিছু আমি নতুন প্রথম করছি। যেমন ওই যে বললাম যে পত্রিকাটা প্রথম করছি, তারপরে এই যে সিটিতে কবিতা নির্বাচনের ব্যাপারে একটা কম্পিটিশনের মতো ছিল, ওখানে প্রথম বাংলা কবিতা আমার প্লেস। তারপরে আমার 7টা কবিতা ইংরেজিতে লেখা সরাসরি। এই কবিতাটা ওখানে নিউ ইয়র্ক, ওটাকে বলে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের আন্ডারে জন জে কলেজে এই সেমিস্টারে পড়ানো হচ্ছে। বাহ, এটা মানে একদম সম্প্রতি ঘটনা। একেবারে আমি ঢাকায় এসে খবরটা পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। কবিতাগুলো সাবমিট করা ছিল আগে। তো এই যে একটা মানে ওইখানে 7টা কবিতা, সবগুলা কবিতা কিন্তু বর্ণবাদের উপরে লেখা, এগুলো কোনো অন্য কিছু না। সব এই যে রেশিয়াল টেনশনের ব্যাপার আপনারা শুনে থাকবেন যে জর্জ ফ্লয়েডের উপর যেভাবে মারা হলো, খুবই আলোচিত ঘটনা। ওগুলোর উপরেই সাধারণত লেখা কবিতাগুলো। আচ্ছা আচ্ছা। আপনি আপনার একটা কবিতা দিয়ে আমরা শেষ করব। আপনার একটা কবিতা আছে, কিছুদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় যে উৎসব, ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় মৌলবাদীদের একটা আগ্রাসী ভূমিকা দেখলাম। এবং সেটা আপনার পীড়নের কারণ একটা আমি বুঝতে পারি, কারণ আপনার বাড়ি রংপুরে, এবং রংপুরে সেই জায়গাতেই মৌলবাদীরা মানে আক্রমণ করে। সেটা নিয়ে আপনার একটা কবিতা আছে, আমরা সেই কবিতাটা একটু শুনে আমরা। অবশ্যই আমি একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের যে কোনো কন্টেম্পোরারি ঘটনার উপরে
কিন্তু শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক চলমান ঘটনার উপর আমার কবিতা লেখা আছে। যেমন ধরুন আয়লান কুর্দি নামে একটা ছোট ছেলে সিরিয়া, একদম তার উপরে একটা কবিতা আছে। সমুদ্র তীরে ভাসছিল। তারপর ইরানি একটা মেয়েকে যে ফাঁসি দিল, জাবেরি, তার উপর একটা কবিতা লেখা আছে আমার। তারপরে এখানে একইভাবে শাহবাগ আন্দোলন যেটা হলো, তার উপরে কবিতা আছে। তারপরে এই যে আপনার শরীয়তপুরে একটা পাগলি মেয়ে, তার একটা বাচ্চা হয় 4 জন ছেলের সহায়তায়, তার উপরে কবিতা লিখছি। এখন এই যে পীরগঞ্জে যে ঘটনাটা হলো আপনি যেটা বললেন, তো ওটা অ্যাকচুয়ালি আমি 3টা কবিতা লিখছি তার উপরে। তো আমি চলমান ঘটনাগুলো ধরে রাখার চেষ্টা করি। এবং আমি এই জন্যই বলছিলাম যে আপনি খুবই রাজনৈতিক সচেতন একজন লেখক, এটা খুব দরকার। কারণ মানুষ তো আমার চূড়ান্ত অর্থে এখন রাজনৈতিক জীব, মানে আগে সামাজিক জীব বলতো, এখন আমরা রাজনীতি দ্বারা প্রভাবিত। এটা দেশীয় বা বৈশ্বিক রাজনীতি হোক, কোনো না কোনো ভাবে আমরা রাজনীতি, শুধু বাংলাদেশের ঘটনা না, বিশ্বের যে কোনো, যেমন ধরেন যে বললাম জর্জ ফ্লয়েডের মেরে ফেলছে, তার উপরেও কিন্তু আমার কবিতা লেখা আছে দীর্ঘ। কিছুদিন আগে যে প্যান্ডামিকে যে ঘটনাগুলো হলো আর কি, তার উপর একটা দীর্ঘ কবিতা লেখা আছে। তো কবিতাটা আমি পড়ি তাহলে। হ্যাঁ শিওর। এই কবিতাটার শিরোনাম হচ্ছে রীতা রানী কয়। রীতা রানী কিন্তু সত্যিকার অর্থে একটা ক্যারেক্টার ছিল এখানে। এই আমার সোর্সগুলো হচ্ছে খবরের কাগজ, তখন ওখান থেকে বসে পড়া যায়। খবরের কাগজ পড়তে পড়তে আমি এটা একটা লেখার ইন্সপিরেশন আসে। আমি এটা দিয়েছি রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন, আশ্রয় এখন মন্দিরে। এটা ছিল একটা খবরের হেডলাইন। ওই হেডলাইনটা, খবরটা পড়েই আমি এই কবিতাটা লিখি। তো শোনাই আপনাদের। শিরোনাম রীতা রানী কয়। আসেন বাহে, কায়ো আসেন। খোলা আকাশের নিচ থেকে 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 ভেসে আসে বিলাপ ক্রন্দন। কান্দে মাঝিপাড়া, কান্দে রামনাথপুর, কান্দে রাধা গোবিন্দ মন্দির। মোর ছনঘর, বিছানা বালিশ, গোলাঘর, পুরি ছাই। মোর আলমারি, বিয়ার শাড়ি, কিছু নাই। কান্দি কান্দি রীতা রানী কয়, মোর দুর্গা ছিন্ন মস্তা। মোর ছল পল উপাস সারাদিন, ঠাসাঠাসি করি আসি ঈশ্বরের কাছাকাছি। ঝরি হওছে সারাদিন, বেটি মন না খাওয়া। ওর মুখ দেখি মনে হয় দুনিয়ার সবাক ডাকি কম, কায়ো আসেন, আসেন বাহে। ভগবান তুমি কই? থ্যাংক ইউ। চমৎকার। আপনি মানে আবৃত্তিকার হিসেবেও খুবই চমৎকার একজন আবৃত্তিকার। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার জীবন এবং লেখালেখি নিয়ে কথা বলে খুব ভালো লাগলো। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান। আমি তো আসলে বেড়াতে এসেছি বাংলাদেশে। বাংলাদেশ আমার দেশ, এবং যতদিন বেঁচে থাকবো আমি আসবোই এরকম বইমেলায়। বাংলায় কবিতা লিখি, এটা আমার প্রাণের ভাষা, প্রাণের কথা বলতে পারি, আমাদের খুবই ভালো লাগছে। আর আমি আপনাদের এই টেলিভিশনে সংবাদ প্রকাশের ওনারা যে আমাকে এখানে ডেকে এনেছেন, সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে যোগাযোগের, এই জন্য আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও বেশি বেশি বই পড়বেন, তার চেয়েও বেশি কবিতা পড়বেন, এই আশা করে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। শামসাল মোমিন। হ্যাঁ মোমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।